হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারের জন্য, তাদের জন্য আজকে মেজর পেপার 2 এর আলোচনার বিষয় রয়েছে। সেটা হলো নির্দেশমূলক নীতি কি এবং এই নীতির গুরুত্ব কি কি রয়েছে। ঠিক আছে, নির্দেশমূলক নীতির গুরুত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আমাদের বিভিন্ন কোর্সগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এবার মেন টপিক আসা যাক, যেটা হলো দেখো কি আছে, নির্দেশমূলক নীতি। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সামাজিক ন্যায়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা আমাদের ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় কিন্তু বলা হয়েছে। কিন্তু ভারতের সংবিধান প্রণেতাগণ যারা রচনা করে, যে মৌলিক অধিকারের অধ্যয়নে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে পারেনি। ঠিক আছে, সমস্ত ধরনের যে ন্যায়গুলো থাকা উচিত, যেটা রাজনৈতিক হোক, সামাজিক বা অর্থনৈতিক হিসেবে, কিন্তু সমস্ত প্রকার সেই অধিকারগুলোকে তারা সঠিকভাবে সৃষ্টি করতে পারেনি। সমকালীন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে অভিপ্রেত অবস্থা গ্রহণ করার সম্ভাবনাও ছিল না। তাই মৌলিক অধিকার সম্পর্কিত 3য় অধ্যায়ের ঠিক পরেই সংবিধানকারীদের প্রচেষ্টায় একটি অধ্যায় যুক্ত করা হয়েছে এবং এই অধ্যায়ে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সংকল্পটি বিভিন্ন নির্দেশ এবং নীতির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এবং এই নির্দেশমূলক নীতি হিসেবে সংবিধানের প্রস্তাবনা, সংবিধানে এই নীতিটা প্রাধান্য লাভ করেছে, যেটাকে আমরা বলবো এখন নির্দেশমূলক নীতি। ঠিক আছে, আচ্ছা, ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে 36 থেকে 51 নং ধারা পর্যন্ত, 36 থেকে 51 নং ধারা পর্যন্ত মোট 16টি নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে সংবিধানের 13টি নির্দেশমূলক নীতি ছিল এবং পরে প্রথমে ছিল মূল সংবিধানে, প্রথম যে সংবিধানে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছিল প্রথমে ছিল 13টা, এবং 1976 সালে 42তম যে সংবিধান সংশোধন করা হয়, তারপরে কিন্তু এখানে আরো কিছু নীতি এখানে যুক্ত করা হয়। তারপরে টোটাল যে নির্দেশমূলক নীতির সংখ্যা এখানে 17টি হয়ে দাঁড়ায়। ঠিক আছে, 13, এবং পরে এখানে যুক্ত করা হয় 4টি নীতি। আচ্ছা, তো এই নির্দেশমূলক নীতিগুলো কি দেখা যাক। প্রথমে দেখবো আমরা নির্দেশমূলক নীতির উৎস, মানে কোথা থেকে এই নীতিগুলোকে নেওয়া হয়েছে। তো বিভিন্ন উৎস থেকে নির্দেশমূলক নীতিগুলো বিষয়বস্তু সংগ্রহণ করা হয়েছে। যেমন গান্ধীজির চিন্তাধারায় হিন্দু ধর্মের আদর্শ ডক্টর আম্বেদকরের মত অনুসারে 1935 সালে ভারত শাসন আইনের যে গভর্নর, ঠিক আছে, এবং গভর্নর যে জেনারেল ছিলেন, তার জন্য লিপিবদ্ধ নির্দেশাবলী, এবং 1945 সালে শুধু কমিটির প্রতিবেদনে প্রভৃতির দ্বারা নির্দেশমূলক নীতিগুলি প্রভাবিত হয়েছে। আমাদের ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটি আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে নির্দেশমূলক নীতির যে উৎস, ঠিক আছে, এই উৎস বা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হলো আমাদের যে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলোকে নেওয়া হয়েছে সেটা হলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, নির্দেশমূলক নীতির প্রকৃতি কি আছে এবার দেখি। যে
সংবিধানকারীগণ নির্দেশমূলক নীতি বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন তার সুস্পষ্ট ধারণা সংবিধানে কিন্তু প্রদান করা হয়নি। ঠিক আছে, নির্দেশমূলক নীতির সুস্পষ্ট ধারণা কিন্তু সেখানে সঠিকভাবে বলা হয়নি। তবে নীতিগুলির উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ধারণা কিন্তু অনেকটাই দেয়া হয়েছে। ঠিক আছে, নির্দেশমূলক নীতির সম্পর্কে সঠিকভাবে বলা না হলেও নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কি ছিল এবং নির্দেশমূলক নীতির লক্ষ্য কি ছিল এটা সম্পর্কে কিন্তু সেখানে সঠিকভাবে বলা হয়েছে। সংবিধান অনুসারে দেশে শাসন সংক্রান্ত বিষয় নীতিগুলির মৌলিক এবং আইন প্রণয়নের এই যে সমস্ত নীতি প্রয়োগ করার হলো রাষ্ট্রের কর্তব্য। ঠিক আছে, সঠিকভাবে আইন প্রয়োগ করা এবং নীতিগুলির মধ্যে যে মৌলিক অধিকার এবং আইন প্রণয়ন এটা হলো রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়বে। এইটা হচ্ছে নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু ভালোভাবে উল্লেখ করে দেওয়া ছিল। মূলত নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে একটি জনকল্যাণকর রাষ্ট্র গঠন করার কথাই হলো এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো নির্দেশমূলক নীতিতে যে কথাটা বলা হয়েছিল সে তার মূল উদ্দেশ্যটা হলো কি, যে একটি জনকল্যাণকর রাষ্ট্র গঠন করা। ঠিক আছে, যেটাই হলো এই নীতির মূল উদ্দেশ্যের মধ্যে পড়ে। সাধারণভাবে বলা যায় যে কি নির্দেশমূলক নীতিগুলি হলো রাষ্ট্র পরিচালনার কতগুলি শৃঙ্খলাবদ্ধ নীতি। ঠিক আছে, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নীতি যেটা সঠিক নিয়ম হিসেবে কিন্তু সেখানে করা হয়েছিল, কিভাবে একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যায়। সরকার এই নীতিগুলি পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার সাধারণ ধারণাকে প্রকাশ করে। নীতিগুলির মধ্যেও কিছু নীতি, এখানে তিনটে নীতির কথা বলা হয়েছে। ঠিক আছে, নীতিগুলোর মধ্যে তিনটি নীতি প্রথম আছে, যেটা হলো জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা। তো প্রথম যে নীতিটার কথা নির্দেশমূলক নীতিটা বলা হয়েছে সেটা হলো জনগণের অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার। ঠিক আছে, এই দুটো অধিকার যেন সঠিকভাবে প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয়ত, সরকারের জনকল্যাণ এবং সামাজিক কল্যাণমূলক কাজগুলির হচ্ছে নির্দেশ করে। সরকার সমস্ত ধরনের জনকল্যাণমূলক কাজ এবং সমস্ত ধরনের সামাজিক কল্যাণমূলক কাজগুলোর এখানে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে। এবং তৃতীয়ত, শাসনতান্ত্রিক, রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের ধারণাকে প্রকাশ করে। ঠিক আছে, তো নির্দেশমূলক নীতির মধ্যে যে তৃতীয় নীতিতে শাসনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সামাজিক সংস্কার এবং রাজনৈতিক, এই তিনটে নীতির যে উদ্দেশ্য রয়েছে বা এদের যে ধারণা রয়েছে এই ধারণাগুলোকে কিন্তু সঠিকভাবে প্রকাশ করা হয় নির্দেশমূলক নীতির মাধ্যমে। আচ্ছা, এবার কি নির্দেশমূলক নীতির বর্ণনা দেখো। রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে নির্দেশ হিসেবে এই নীতিগুলিকে অনুসরণ করেন। ঠিক আছে, রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করেন, ঠিক আছে, তো এই আইন প্রণয়নটা নির্দেশ হিসেবে তারা বা রাষ্ট্র এই নীতিগুলিকে গ্রহণ করে। তাই এই নীতিগুলির নাম দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ। মানে কি, রাষ্ট্র পরিচালনার জন্য যেই নীতিগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ, যেখানে রাষ্ট্র এই সমস্ত কাজগুলো করে থাকবে রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য। অন্তর্নিহিত বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে নির্দেশমূলক নীতিগুলিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে আমরা এবার নিচে আলোচনা করব। ঠিক আছে, কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো প্রথমে এখানে দেখছি যে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূরকরণের সম্পর্কিত নির্দেশমূলক নীতি সমূহ। ঠিক আছে, এখানে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করা। তো প্রথম যেটা কথা হলো এখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সমস্ত মানুষের যেন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয়, এখানে কোনো যেন সামাজিক দিক থেকে কারো কোনো ভেদাভেদ না সৃষ্টি করা হয় এবং অর্থনৈতিক বৈষম্য যেন ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে দূর করা হয়, সেটাই এখানে বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে শাসন কাঠামোর উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ। ঠিক আছে, কোনো রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কি কি শাসন ক্ষমতা দরকার সেই নীতিসমূহ সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত নীতিসমূহ, কোনো রাষ্ট্রকে সঠিকভাবে প্রগতিশীল করতে বা আস্তে আস্তে প্রগতির দিকে চালাতে কি কি নীতিসমূহের দরকার সেই নীতিসমূহগুলো সম্পর্কে আলোচনা করা। এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত নীতিসমূহ এই নীতির মধ্যে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস সম্পর্কিত নীতি সমূহ। কি কি নীতি রয়েছে যে এখানে আমরা দেখব সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হবে এবং কি কিভাবে অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে। তো এখানে দেখো 38 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে
রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে জনকল্যাণের সচেষ্ট হবে। ঠিক আছে, সেটা হলো 38 নং ধারাতে এখানে বলা হয়েছে। তারপরে 39 নং ধারায় বলা হয়েছে যে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত উপজীবিকার অধিকারী ভোগ করতে পারবে। স্ত্রী পুরুষ যাই হোক না কেন সমস্ত মানুষ এখানে তাদের উপজীবিকা ভোগ করার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা এখানে পাবে বা সমস্ত ধরনের অধিকার তারা ভোগ করতে পারবে। দ্বিতীয় নাম্বার এখানে বলা হয়েছে 39 নং ধারার মধ্যেই যে জনগণের কল্যাণে সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ বর্ণিত হবে। ঠিক আছে, সম্পদের মালিকানা তাদের নিজস্ব বা জনগণের কল্যাণের জন্য তারা যেন তাদের সম্পত্তির মালিকানা সেটা যেন পায়। ঠিক আছে, তৃতীয় নম্বরে একই নং ধারায় তৃতীয় নম্বরে বলা হয়েছে যে একই কাজের জন্য নারী এবং পুরুষ সমান পারিশ্রম বা মজুরি পাবে। এমন নয় যে পুরুষদেরকে বেশি দেওয়া হবে আর্থিক বা মহিলাদেরকে বেশি টাকা দেওয়া হবে, সেটা না। একই কাজের জন্য পুরুষদের এবং মহিলাদের যেন সমান তাদের পরিমাণ মজুরি দেওয়া হয়, সেই সমস্ত নীতির কথা এখানে 39 নং ধারার মধ্যে সঠিকভাবে কিন্তু বলা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে। তারপরে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আর্টিকেল যে 39 নং ধারার এ তে এখানে যুক্ত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য একই সাম্যের ভিত্তিতে রাষ্ট্রের সমান আইন বলবৎ করা হবে। সেটা দিন দরিদ্রের জন্য বিনা অর্থ ব্যয়ে আইনি সাহায্য লাভের ব্যবস্থা করা হয়ে থাকে। ঠিক আছে, দিন দরিদ্র যারা দরিদ্র বা গরিব মানুষ তাদের যদি কোনো ন্যায় প্রতিষ্ঠার জন্য বা আর্থিক সাহায্যের জন্য তাদের আইনি সাহায্য লাভ কিন্তু তাদেরকে দেয়া হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে বলা হয়েছে যে শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত কি কি নীতিসমূহ রয়েছে। দেখো, তো এখানে 40 নং ধারা, সংবিধানের 40 নং ধারায় যে শাসন কাঠামো সম্পর্কিত কিছু নীতি সম্পর্কে বলা হয়েছে যে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা দেয়া থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি আলাদা আলাদা প্রত্যেকটি স্থানে কি করা হবে, গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে এবং গ্রাম পঞ্চায়েতের হাতে প্রয়োজনীয় যত ধরনের ক্ষমতার দরকার সেই ক্ষমতাগুলো তাদেরকে দেওয়া হবে। তারপরে 44 নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র প্রথমে ভারতের সকল নাগরিকদের জন্য দেওয়ানি বেশি প্রবর্তনের চেষ্টা করবে এবং 50 নং ধারায় বলা হয়েছে সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার চেষ্টা করা হবে। ঠিক আছে, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে যেন পৃথক করা হয় এই ব্যাপারে তারা চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী তারপরে আছে কি প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত নীতিসমূহ, কিভাবে কোনো রাষ্ট্র প্রগতিশীল বা প্রগতির দিকে যেন এগোতে পারে, তো সেই ক্ষেত্রে কি কি নীতিসমূহের কথা বলা হয়েছে সেটা। তো 45 নং ধারায় এখানে বলা হয়েছে সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকারা যাতে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে। ঠিক আছে, সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বা তার নিচে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ধরনের শিশুদের, সে ছেলে মেয়ে যাই হোক না কেন, তারা যেন বাধ্যতামূলক শিক্ষা লাভ এবং অবৈতনিক বা বিনামূল্যে যেন শিক্ষা লাভের যে সুবিধাটা তারা যেন পায়। ঠিক আছে, তার জন্য কি রাষ্ট্র সচেষ্ট হবে। তারপরে 47 নং ধারা বলা হয়েছে রাষ্ট্র ওষুধের প্রয়োজনে ব্যতীত অন্য মদ বা মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করবে। শুধুমাত্র ওষুধপত্রের কাজে ব্যবহৃত মাদক দ্রব্য ছাড়া বাকি যেন কোনো নেশা জাতীয় দ্রব্যের জন্য তারা যেন এই সমস্ত জিনিসের প্রয়োজন যেন ঠিক ততটা নিষিদ্ধ করবে। ঠিক আছে, শুধুমাত্র ওষুধপত্রের জন্যই এটা তারা ব্যবহার করবে। 48 নং ধারায় বলা হয়েছে পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। ঠিক আছে, পশু হত্যা সে যেই পশু হোক না কেন, তো পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 48-এর এ নং ধারা যুক্ত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নতির ব্যাপারে রাষ্ট্র উদ্যোগ হবে এবং বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। ঠিক আছে, তো 42তম সংশোধনীতে আরো বলা হয়েছে যে বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য যত দূর দরকার রাষ্ট্র তার
বিভিন্ন পদ্ধতিগুলো গ্রহণ করে থাকবে। তারপরে রয়েছে কি আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির জন্য কি কি নীতিসমূহ রয়েছে, ঠিক আছে। তো প্রথমে এখানে একটাই নীতি বলা হয়েছে, সেটা হলো 51 নং ধারায় বলা হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি, জাতিসমূহের মধ্যে ন্যায় সংযত এবং সম্মানজনক সম্পর্ক রক্ষা করা, আন্তর্জাতিক আইন এবং সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার ব্যাপারে রাষ্ট্র কিন্তু সবসময় সচেষ্ট থাকবে, ঠিক আছে। তারপরে কি রয়েছে নির্দেশমূলক নীতির গুরুত্ব এবং তাৎপর্য কি, দেখো রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রকৃতি, গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে ঐক্যমত নেই। এক দলের মধ্যে মানে বিভিন্ন আলাদা আলাদা দল আলাদা আলাদা মত প্রকাশ করেছে রাষ্ট্রের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। তো এদের মধ্যে এক দল বলেছেন যে প্রথমত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এবং এই কারণে রাষ্ট্র এগুলি কার্যকর করতে বাধ্য নয়। তো প্রথমেই যে বলা হয়েছে নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, মানে এই নীতিগুলোকে বাধ্য করতে পারবে না কাউকে মানার জন্য, ঠিক আছে। কেউ বাধ্য করে নির্দেশমূলক নীতিগুলোকে আমাদেরকে মানাতে কিন্তু বাধ্য করতে পারবে না। এই কারণে কি রাষ্ট্র এগুলিকে কাজ করতে বাধ্য নয়, তাদের ইচ্ছা সেই এই নির্দেশমূলক নীতিগুলোকে গ্রহণ করতেও পারে বা মানতেও পারে, আবার নাও মানতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত কি বলেছে, এই নীতিগুলিকে বাস্তবে রূপায়ণের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ঠিক আছে। বাস্তবে রূপায়ণের জন্য যেই সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার ছিল সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে এই নীতিগুলিকে বাস্তবে রূপায়ণ করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়নি। সংবিধান প্রণেতাগণ কতগুলি নৈতিক ঘোষণা এবং সদিচ্ছা ঘোষণার মাধ্যমে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য শেষ করেছেন। শুধুমাত্র নিজেদের বা নৈতিক ঘোষণার জন্য বা নিজেদের ইচ্ছা পূরণের জন্য শুধুমাত্র এগুলোর ঘোষণা করেছেন, কিন্তু এই ব্যাপারে সঠিকভাবে কেউ কার্য বা কাজ করেনি। তৃতীয়ত এই নীতিগুলি বিশেষ করে অর্থনৈতিক নির্দেশগুলি রূপায়ণের ক্ষেত্রে সরকার প্রচণ্ডভাবে উদাসীন। নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যতগুলো নীতি অর্থনৈতিক দিকে ছিল সেই নীতিগুলিতে কিন্তু সরকার কোনোভাবেই সেইভাবে কিন্তু প্রচেষ্টা করেনি, উদাসীন ছিল। আচ্ছা, চতুর্থত এই নির্দেশমূলক নীতিগুলির রূপায়ণ রাষ্ট্রের ইচ্ছা এবং বিবেচনার উপর নির্ভরশীল বলে এগুলিকে নাগরিকদের অধিকার হিসেবে কিন্তু স্বীকৃত দেওয়া হয়নি। যেহেতু নির্দেশমূলক নীতিগুলো হচ্ছে সংবিধান দ্বারা বলবৎযোগ্য নয়, তো এই নীতিগুলো কিন্তু ইচ্ছা মতো সরকার যদি তার ইচ্ছা হতো তাহলে এই নির্দেশগুলো মানতো, কিন্তু রূপায়ণের জন্য তারা কিন্তু কেউ বাধ্যবাধকতা কিন্তু ছিল না। এই জন্য এই নীতিগুলো সঠিকভাবে স্বীকৃতি পায়নি বা এদেরকে সেই হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক দলের মতে। অপর দলের মতে কি বলা হয়েছে, তারা বলেছেন যে প্রথমত আইনগত মূল্য না থাকলেও এই নীতিগুলি রাজনৈতিক এবং নৈতিক মূল্য যথেষ্ট আছে। তো আরেক দল বলেছেন কি নির্দেশমূলক নীতিগুলো যদিও আদালত দ্বারা বা আইনগত এদের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক এবং নৈতিক মূল্য কিন্তু এদের বর্তমান আছে, ঠিক আছে। তো এই নীতিগুলি বাস্তবায়ন না করলে সরকারকে আদালতের নিকট জবাবদিহি করতে হয় না ঠিকই, কিন্তু জনসাধারণের নিকট অবশ্যই জবাবদিহি করতে হয়। সরকার এই যে নির্দেশমূলক নীতিগুলো পালন করবে বা করবে না, এক্ষেত্রে কিন্তু তাকে আদালতের সামনে কিন্তু কোনো উত্তর দিতে হবে না বা কেউ তাকে বাধ্য করতে পারবে না ঠিকই, কিন্তু আরেক দল বলেছেন যে যদিও সরকারের কাছে যদি তারা জবাবদিহি না হয়, কিন্তু জনগণের কাছে কিন্তু এই সমস্ত দিকে তাদেরকে জবাব দিতে হয়, কারণ যেহেতু আমাদের দেশটা হলো গণতান্ত্রিক সরকার, এই জন্য জনগণকে কিন্তু এদের জবাব দিতেই হয়। দ্বিতীয়ত কি কোনো একটি সরকারের সাফল্য নির্ভর করে সেই সরকারের নীতিগুলিকে কতখানি বাস্তবায়িত করেছে বা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে। কোনো সরকার বা নতুন কোনো সরকার যখন আসবে সে তার সংবিধানে ভোটে যখন অংশগ্রহণ করবে, তো সেই দলের জেতা বা হারা তার উপর নির্ভর করে কি সে নির্দেশমূলক নীতিগুলোকে কতটা সঠিকভাবে পালন করেছে বা কতটা সে বাস্তবায়িত করতে পেরেছে। তো তার উপরেই কিন্তু তার সাফল্যটা নির্ভর করে, ঠিক আছে।
তৃতীয়ত কি, এই নীতিগুলির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কি, হিংসাত্মক বিপ্লবের পথ না নিয়ে এগিয়ে যে সমাজের বিপ্লব ঘটানো যায় সেই সত্যের দিকে ইঙ্গিত করা। শুধুমাত্র কোনো সংবিধান রচনা বা কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ এসে বিপ্লব শুধুমাত্র যে হিংসার পথ ধরেই চলতে হবে এটা না, ঠিক আছে। হিংসাত্মক পথ হিসেবেই বিপ্লবের পথ নিয়েই কিন্তু এগিয়ে যাওয়া যায় না, সেখানে সমাজের ক্ষেত্রে ভালো কাজ করে কিন্তু বা সত্যের দিকে গিয়েও কিন্তু সেই কাজগুলো করা যায়। তো উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে নির্দেশমূলক নীতিগুলি সাংবিধানিক গুরুত্ব এবং তাৎপর্য নেই এ কথা একেবারেই বলা যায় না, ঠিক আছে। তো এগুলো নির্দেশমূলক নীতিগুলি যদিও আইন দ্বারা বলবৎযোগ্য নয়, কিন্তু এদের কিন্তু গুরুত্ব রয়েছে। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো সাংবিধানিক উপায়ে সামাজিক পরিবর্তন সাধন করা, ঠিক আছে। তো নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে সাংবিধানিক উপায়ে কিন্তু সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব হয়ে থাকে। প্রকৃতি গণতান্ত্রিক প্রতিষ্ঠা যদি আমাদের দেশের অন্যতম প্রধান লক্ষ্য হয় এবং এই গণতন্ত্র যদি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে প্রসারিত করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে যে নির্দেশমূলক নীতিতে যে সমস্ত কথা বলা হয়েছে, তো এই নির্দেশমূলক নীতিগুলিকে কোনো মতেই উপেক্ষা করা যাবে না, বা এই নির্দেশমূলক নীতিগুলিকে আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে যদি সঠিকভাবে আমাদেরকে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে যদি আমাদের উন্নতির দরকার পড়ে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।